শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো, বর্তমানে আমাদের সারা বিশ্বে একটা মহামারী দুর্যোগ চলছে। কি দুর্যোগ সেটা? কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস জন্য তোমাদের স্কুল বন্ধ, তোমরা সবাই বাড়িতে আছো, নিশ্চয়ই ভালো আছো এবং স্বাস্থ্য সচেতনভাবে সবাই চলাফেরা করছো এবং বাইরে গেলে সবাই নিশ্চয়ই মাস্কও ব্যবহার করছো এবং বাড়িতে বসে লেখাপড়াটাও মনে হয় হচ্ছে মোটামুটি। কিন্তু এই লেখাপড়াটা আরও সুন্দর এবং ত্বরান্বিত করার জন্য আমরা কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসের আয়োজন করেছি, যাতে তোমাদের লেখাপড়াটা আরও সুন্দর এবং প্রাণবন্ত হয় এবং তোমাদের যাতে বিষয়গুলো বুঝতেও সুবিধা হয়। আজ আমি নবম শ্রেণীর ক্লাস করব। বিষয় হচ্ছে বাংলা প্রথম। এই তোমাদের যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা হয়নি, সেহেতু আমরা বার্ষিকের দিকেই অগ্রসর হব। এর জন্য বার্ষিকের তোমার সিলেবাসে নিশ্চয়ই দেখেছ, আমাদের প্রথম গল্প হচ্ছে নিম গাছ। আজ আমি তোমাদের সেই নিম গাছ সম্পর্কে আলোচনা করব। নিম গাছ লিখেছেন হচ্ছে বনফুল। বনফুল কি কারোর নাম হয় তোমাদের মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে বনফুল হচ্ছে লেখকের ছদ্মনাম। এজন্য আমরা নিম গাছ প্রবন্ধ পড়ার আগে আমরা এই বনফুল সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। এই বনফুল ছদ্মনাম, তার প্রকৃত নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। তোমরা নিশ্চয়ই বইতে দেখেছো বা আরো আগের ক্লাসে তোমরা এই বনফুলের লেখা তোমরা পড়েছো। এই জন্য তোমরা বুঝতে পারছো যে তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে 19 জুলাই বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহারিয়া। তিনি লেখাপড়া করেছেন বিভিন্ন স্কুল কলেজ, অবশেষে তিনি মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরে তিনি মেডিকেল অফিসার হিসেবে সরকারি পদে যোগদান করেন এবং বাকি জীবন তিনি এই চাকরিতে অবসর গ্রহণ করেন। তার পাশাপাশি তিনি যখন এই চাকরিতে যোগদান করলেন, তখন তিনি একটু একটু লেখা শুরু করলেন এবং এই লেখা শুরু করে প্রথমে তিনি গল্প দিয়েই শুরু করেন। 1-8 পাতার গল্প তিনি লিখতেন এবং সেটা বেশ ক্ষুদ্র হলেও বক্তব্যে বেশ তাৎপর্য ছিল। পরে তিনি আরও বিভিন্ন গল্প উপন্যাস লিখেছেন আমাদের জন্য। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল বাহুল্য, বিন্দু বিসর্গ, তৃণখণ্ড, কিছুক্ষণ। এছাড়াও তিনি কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী, জীবনী নাটক, মিশ্রী, মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি তার অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন পুরস্কারেও তিনি ভূষিত হয়েছেন। পদ্মভূষণ উপাধিতে তিনি পদ্মভূষণ উপাধিও লাভ করেন। তিনি 1979 সালের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন কলকাতায়। এই হচ্ছে আমাদের লেখক বনফুলের জীবন বৃত্তান্ত, যেটা তোমাদের
জানা খুবই প্রয়োজন। তোমরা বাড়িতে আরও এই বিষয়ে পড়বা, বইতে যেটুকু দেওয়া আছে। যারা বেশি বেশি অনলাইনে কাজ টাজ পারো তারা অনলাইনে সার্চ দিয়েও এই বনফুল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে। আসলে কোনো লেখকের লেখা সম্পর্কে পড়ার আগে তার সম্পর্কে যদি ভালোভাবে জানা যায় তাহলে সেই নেতার লেখাটাও বুঝতে আমাদের সুবিধা হয়। যাই হোক, এখন আমরা নিম গাছ গল্পটি আমরা পড়ব। নিম গাছ কথাটা তোমাদের সবার সাথে পরিচিত, কারণ নিম গাছ নিশ্চয়ই তোমরা সবাই চেনো। তোমাদের অনেকের বাড়িতেই এই নিম গাছ আছে এবং বিভিন্ন কাজেও তোমরা লাগাও বিভিন্ন সময়। অনেকে হয়তো শখ করে নিম গাছ লাগিয়েছে, বা অনেকের বাড়িতে এমনি এমনি নিম গাছ গজিয়ে বড় হয়েছে, কেউ কোনোদিন যত্ন করেনি। আমরা এখন দেখি লেখক আসলে এই গল্পটা সম্পর্কে কি বলেছে। নিম গাছে কেউ ছালটা ছাড়িয়ে সিদ্ধ করে, আবার কেউ কি করে পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাবছে গরম তেল, আবার কেউ কোষ দাঁত ভাজা চুলকানিতে লাগাবে বলে শিলে পিষে গায়ে লাগায়। এটা হচ্ছে চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। অনেকে আবার সকালবেলায় খালি পেটে কচি পাতাগুলো চিবিয়ে খায়। অনেকে আবার বেগুন সহযোগে রান্না করেও খায়। তারা ভাবে যকৃতের পক্ষে ভারী উপকার। আবার অনেকে দাঁত সুন্দর রাখার জন্য কচি ডালগুলো চিবোয়, যাতে তাদের দাঁত খুব সুন্দর থাকে। কবিরাজরা তো প্রশংসায় পঞ্চমুখ, কারণ কবিরাজরা এই নিম গাছের ছাল পাতা এসব নিয়ে তারা বিভিন্ন মানুষের জন্য ঔষধ তৈরি করে থাকে। এই জন্য কবিরাজরা নিম গাছের প্রশংসা খুবই করে। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুব খুশি হয়। তারা বলে নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো, তাই খেটো না, ওটা ওভাবে খায়। আবার কেউ যত্নও করে। এভাবেই নিম গাছ অনাদরে একসময় বড় হয়ে ওঠে। আবার অনেকে বেশি যত্ন করে শান দিয়ে বাঁধিয়ে দেয়। এ হচ্ছে আর এক আবর্জনা। হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতাও ছিঁড়ল না, ডালও ভাঙল, শুধু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। মনে হচ্ছে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ এভাবে চেয়ে থেকে সে চলে গেল। নিম গাছেরও লোকটিকে খুবই পছন্দ হল। ভাবল তার সাথে চলে যায়, কিন্তু যাওয়ার কি আর উপায় আছে? এতদিনে নিম গাছের শিকড় অনেক গভীরে চলে গেছে। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সে লোকটির সঙ্গে যেতে পারল। পড়ে রইল সেই আবর্জনা স্তূপের ভিতর।
এখানে লেখক খুবই একটা সুন্দর কথা বলেছেন গল্পের শেষে। কথাটি হচ্ছে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা বউটার ঠিক ১ দশা। এখানে আমরা পড়ছিলাম নিম গাছের কথা। এখন হঠাৎ করে কেন বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার কথা আসলো? এখানে নিম গাছটা হচ্ছে আসলে প্রতীকী গল্প। এখানে নিম গাছটার মাধ্যমে আমাদের গৃহের গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার কথা তুলে ধরতে চেয়েছে। এখানে যেন কথা শেষ হয় না। এখানে লেখক শেষে যে ম্যাজিক বাক্যটি লিখেছেন, সেখানে লেখক তুলে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। আমাদের বাড়ির লক্ষ্মী নিপুণা বউগুলো সারাদিন কত দায়িত্ব পালন করে, কত কিছুই করে তাদের সংসারের জন্য, তাই না? সবার যত্ন করে, বাড়ির সকলের জন্য রান্না বান্না করে, সকলের খোঁজ খবর সে রাখে। অথচ সে নিজের খবর কখনো নেয় না, বা আশেপাশে যারা থাকে তারাও তার খবর বেশি রাখে না। তারা শুধু তাদের প্রয়োজনীয় কথাগুলো তাকে বলে চলে যায়, এবং সেই লক্ষ্মী নিপুণা বউটা সেই দায়িত্ব পালন করার জন্যই সবসময় ব্যস্ত হয়ে পড়ে। তার নিজের দিকে তাকানোরও সময় নেই। এভাবে তার দিন চলে যায়। এভাবে আস্তে আস্তে সে সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে। সেখান থেকে সে বের হতে পারে না। মাঝে মাঝে হয়তো তার মনে হয় যে সব কিছু ছেড়ে নতুন কোনো সুখের সন্ধানে সে বের হয়ে যায়, কিন্তু আবার চিন্তা করে এই যে সংসারের মায়াজালে সে আবদ্ধ হয়ে পড়েছে, সেখান থেকে সে কী করে বের হবে? সে ভাবে সে না থাকলে এটা হবে না, ওটা হবে না, এ সমস্যা সে সমস্যা। এর জন্য সে নানান চিন্তায় আবার ভাবে, না, আমাকে এইখানে ফিরে দিতে হবে। এভাবে সে তার জীবন অতিবাহিত করে, কিন্তু তার সুন্দর জীবনের কথা কেউ ভাবে না। সে সবসময় তার এই সংসার নিয়ে চিন্তা করে, এবং সংসারের কথা চিন্তা করতে করতে একসময় সে জীবনের অনেক কিছুই তার শেষ হয়ে যায়। তার নিজের বলতে কিছু থাকে না। সে নিজেকে নিয়ে ভাববে, নিজের মতো কিছু চিন্তা করবে। এই জিনিসগুলো সে আস্তে আস্তে ভুলে যায়, সে নিজেকেই ভুলে যায়। সে সবসময় এই সংসার এবং সংসারের মানুষ এই নিয়ে তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা থাকে। এভাবে সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলে। ওই সংসারের বাইরে সে বেরোতে পারে না। ইচ্ছা থাকলেও সেও নিম গাছের মতো ভাবে যে তারও এরকম শিকড় মাটির অনেক গভীরে চলে গেছে, সে বের হতে পারছে না। এভাবে তার জীবন এভাবে শেষ হয়ে যায়। এখন আমরা যে গল্পটি পড়লাম, এই গল্পে কিছু অজানা শব্দ আছে। সে শব্দ সম্পর্কে হয়তো তোমরা একটু চিন্তা ভাবনা করবে। তারপরেও কিছু অজানা শব্দ আছে, সেগুলো আমি বলতে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই একটু খেয়াল করো। যেরকম একটা শব্দ এখানে আছে যে ছাদ, আছে
ছাল মানে কি তোমরা অনেকেই হয়তো জানো, কিন্তু এখানে আমরা বইয়ের ভাষায় বলছি ছাল মানে হচ্ছে বাকল। ছাল মানে হচ্ছে বাকল। সেরকম আরো একটা শব্দ এখানে আছে যে অব্যর্থ। অব্যর্থ, এই অব্যর্থ শব্দটার অর্থ হচ্ছে যা বিফল হবে না, যা বিফল হবে না। আরেকটা শব্দ আছে কবিরাজ। কবিরাজ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই কম বেশি ধারণা আছে, তারপরেও আমরা বলি কবিরাজ হচ্ছে যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যলোকের চিকিৎসা করে। তাহলে তোমরা সবাই মোটামুটি এই শব্দ সম্পর্কে বুঝতে পেরেছ। ছাল মানে হচ্ছে বাকল, অব্যর্থ মানে হচ্ছে যা বিফল হবে না, আর কবিরাজ হচ্ছে তিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যলোকের চিকিৎসা করে। এই নিমগাছ গল্পটি বনফুলের অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত। অদৃশ্য লোক গল্পগ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। এটা প্রকাশিত হয় 1947 সালে। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক যে বিপুল বক্তব্য উপস্থাপন করেছেন বা বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তা আসলে বাংলা সাহিত্যে সত্যি বিরল। যে এত ছোট একটি গল্পের মধ্যে এত বিশাল বক্তব্য আসলে উপস্থাপন করা খুবই কঠিন বিষয়, কিন্তু লেখক বনফুল কিন্তু সে কাজটি খুব সহজেই করেছেন। তিনি এখানে নিম গাছকে একটি প্রতিটি গল্প হিসেবে দেখে তিনি আমাদের সমাজে নারীদের অবস্থার কথা তুলে ধরেছেন, যে আমাদের নারীরা কত অবহেলিত, তাদের কথা কেউ ভাবে না। সেই কথাই তিনি এই গল্পের মাধ্যমে আমাদেরকে বলতে চেয়েছেন যে নারীরা সারা জীবন শুধু চার দেয়ালের ভিতর আবদ্ধ হয়ে এই সংসারের মায়াজালে তাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করে থাকে। বাইরের জগৎ সম্পর্কে তাদের ধারণা খুব বেশি হয় না, বা হওয়ার সুযোগও তাদেরকে সেইভাবে দেওয়া হয় না। যদিও আমরা জানি যে আধুনিককালে এখন বেশ পরিবর্তন হয়েছে, কিন্তু লেখক বনফুল যখন এই গল্পটি লিখেছে তখন সেই সময়কার নারীদের অবস্থা ঠিক এই নিম গাছের মতোই ছিল। আমরা তার থেকে এখন অনেকটা সামনে এগিয়ে এসেছি, কিন্তু তারপরেও এখনো আমাদের বহু নারীদের অবস্থা এখনো নিম গাছের মতো। তাই আমাদের উচিত যে সবাইকে আমাদের নারীদেরকে সহযোগিতা করা। তারাও যদি আমাদের পুরুষদের পাশাপাশি
সমানকালে কাজ করতে পারে বা সব সমানকালে চলতে পারে, তাহলে তারাও আমাদের সমাজের বোঝা হয়ে থাকবে না, তারাও আমাদের সমাজের জন্য অনেক বড় ভূমিকা পালন করতে সক্ষম হবে এবং বর্তমানে সেই প্রচেষ্টাই চলছে। এবং নারীরা এখন কিন্তু আর ঘরের ভিতর আবদ্ধ থাকতে চাচ্ছে না, তারাও চাচ্ছে নিজেদেরকে মেলে ধরতে, তারাও অনেক কিছু করতে পারে, সেটা তারাও দেখাতে চাচ্ছে বা দেখাচ্ছ বিভিন্ন পরিবেশে। তারা এখন নারীরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, তারা সেই ঘরের সংসারের কাজও করছে, আবার বাইরে এসেও কাজ করছে। তাই এখন আমাদের সমাজ বা দেশের উন্নয়নে নারীরা একটা বিশাল ভূমিকা পালন করছে এবং এভাবে যদি সবাই সহযোগিতা করে, তাহলে অদূর ভবিষ্যতে নারীরা আরও অনেক ভালো অবস্থানে যেতে পারবে এবং আমাদের দেশ বিশ্ব আরও অনেক দ্রুত এগিয়ে চলবে। আর যারা তোমরা শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাস দেখছো, এবং বিশেষ করে সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে কাউকে ছোট করা যাবে না। ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সমান। তোমরা নিশ্চয়ই কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছ, সাম্যবাদী কবিতা। সেই কবিতায় বা নারী কবিতাও পড়েছ, সেখানে কবি কিন্তু সেই সময়ে বারবার বলতে চেয়েছেন যে আমাদের নারী পুরুষ সবাই সমান। নারী পুরুষ যদি আমরা সবাই সমান তালে চলতে না পারি, তাহলে আমরা কখনোই বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, বা কখনোই আমরা সুস্থ সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারবো না। এজন্য কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে প্রায় সব লেখকরাই এটাই বলতে চেয়েছেন যে যেহেতু সেই পুরুষও ঈশ্বরের সৃষ্টি, তারপর নারীও ঈশ্বরের সৃষ্টি, তাই তার সৃষ্টিতে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তাই আমরা সবাই সমান এবং সবাই আমরা সমান তালে কাজ করব এবং সমানভাবে এগিয়ে যাব। আমরা কেউ নিম গাছটার মতো একই জায়গায় আবদ্ধ হয়ে জীবন অতিবাহিত করব না। যে নিম গাছের মতো আমাদেরকে যে শুধু সেই একই জীবদ্দশায় জীবন কাটাতে না হয়, সেজন্য আমাদেরকে কী করতে হবে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? আমাদেরকে সুন্দর করে লেখাপড়া করতে হবে, আমাদেরকে সুন্দর করে লেখাপড়া করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই জন্য তোমরা সবাই লেখাপড়ায় মনোযোগী হবে এবং লেখাপড়াটা সুন্দর করে করবে এবং পাশাপাশি তোমরা আরও যেসব ভালো ভালো কাজ, যেরকম এখন যেহেতু কম্পিউটারের যুগ, কম্পিউটার সম্পর্কে ধারণা রাখবে। এই যে এখন একটা তোমাদের বন্ধ চলছে, তোমরা লেখাপড়ার পাশাপাশি যাদের বাড়িতে এসব সুযোগ আছে, তারা সেই সব কাজেও মন দিবে। বিশেষ করে আমাদের মেয়ে শিক্ষার্থীরা বেশি বেশি লেখাপড়ায় মনোযোগ দিবে। বাড়ি বসে শুধু এখন অনেকেই দেখা যাচ্ছে মায়ের সাথে ঘরের কাজে সাহায্য করছে, সেটা না করে লেখাপড়ার পাশাপাশি লেখাপড়াও করতে হবে, পাশাপাশি মায়ের কাজেও সাহায্য করতে। শুধু মায়ের সাথে কাজ করলেও চলবে না, লেখাপড়াটাও যাতে সুন্দর করে করতে পারো, সেজন্য সবাই তোমরা লেখাপড়া চালিয়ে যাবা এবং এই ক্লাসগুলো তোমরা সুন্দর করে দেখবা। আমরা জানি যে বাংলাদেশ সংসদ টেলিভিশনে এই ক্লাসগুলো দেখানো হয়, তাই তোমরা সবাই সেই রুটিন দেখে সুন্দর করে এই ক্লাসগুলো দেখবে, তাহলে আরও উপকৃত হবে। এখন আসো আমি তোমাদের কিছু বাড়ির কাজ, এই নিম গাছের উপর কিছু বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ হচ্ছে তোমাদের বইয়ে দেখবা খুলে একটা কর্ম অনুশীলন আছে যে নিম গাছের গুণাগুণের একটা তালিকা তৈরি করো। এখানে
তোমাদের গল্পে অনেক গুণাগুণের কথা লেখাই আছে, এবং তোমরা আরও যদি এর বেশি কিছু জানো বা তোমাদের বাড়িতে যারা গুরুজনরা আছে তাদের কাছ থেকে শুনে তোমরা একটা এই নিম গাছের উপর একটা তালিকা সুন্দর করে তৈরি করবে। সেটা যখন স্কুল খুলবে তখন আমাকে দেখাবে, এবং আমি অবশ্যই তোমাদের এই বাড়ির কাজটা তখন দেখতে চাইবো, তোমরা অবশ্যই করবে। আর তার সাথে সাথে তোমাদের বইয়ে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে অনুশীলনের জন্য। তোমরা এই গল্পটি সুন্দর করে পড়ে এই সৃজনশীল প্রশ্নটাও অনুশীলন করবে, যাতে তোমাদের এই গল্পটি পড়ে কী শিখলে সেটা তোমরা সুন্দরভাবে লিখতে পারো। এখন আরও কিছু তোমাদের বইতে কিছু ছোটো ছোটো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, সেগুলোও পড়বা। যেরকম আছে নিম গাছের ছাল দিয়ে লোকজন কী কাজে লাগায়, আমি তোমাদের কিন্তু প্রথমেই পড়িয়েছি প্রবন্ধ। কী কাজে লাগায় বলো তো? হচ্ছে সিদ্ধ করে, তাই না? নিম গাছের ছাল কী করে? সিদ্ধ করে। আর বাড়ির পাশে বাজারে বৃক্ষরা খুশি হয় কেন? খুশি হয় এই কারণে যে এটি পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য খুব ভালো, পরিবেশকে শীতল রাখে এবং নিমের হাওয়া বিশুদ্ধ। এই জন্য বৃদ্ধরা বলে যে নিম গাছ খুব ভালো, এটা কাটার দরকার নেই। এভাবে তোমরা আরও এই গল্পটি পড়ে যেসব ছোটো প্রশ্নগুলো হয় সেগুলো সুন্দর করে খাতায় লিখবা এবং পড়বা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই প্রবন্ধটি খুব সুন্দর করে পড়বা, আমি সেই আশা রাখি। এবং তোমরা সবাই খুব ভালো আছো এবং যাতে এই কোভিড-19 থেকে সতর্ক হয়ে আরও ভালোভাবে থাকতে পারো, সেজন্য স্বাস্থ্য সচেতনতার যেসব বিধি দেওয়া আছে বা বিধি তোমরা অনেকেই জেনে গেছো, সেগুলো তোমরা সঠিক নির্দেশনাগুলো দেখে সেভাবে চলার চেষ্টা করবে। এবং পরিবারে যারা আছে তাদেরকেও সেই বিধিগুলো তোমরা মানতে বলবে। তাহলে তোমরাও সবাই ভালো থাকবে এবং তোমাদের পরিবারের সদস্যরা, আশেপাশে যারা প্রতিবেশী আছে তারাও সুন্দর থাকবে। আর কখনো যদি বাইরে আসো অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এগুলো তোমরা যদি সবাই ঠিকমতো পালন করো তাহলে দেখবা তোমার বাড়ির লোকজন বা আশেপাশের প্রতিবেশীরা তারাও পালন করছে এবং তাদেরকে উৎসাহিত করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।